প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব বৃত্তীয় গতি নিয়ে। এর আগে আমরা সরলরৈখিক মোশন সম্পর্কে পড়েছি, সরলরৈখিক গতি নিয়ে পড়েছি। সেখানে আমরা কণার সরণ, ত্বরণ, বেগ এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি এবং ওই গতি সম্পর্কিত রাশিগুলোর মধ্যে যে সমীকরণ, যেমন v = u + ft, s = ut + ½ at² বা v² = u² + 2at, এই সমস্ত সমীকরণগুলো প্রমাণ সহ আমরা পড়েছি। আজ আমরা পড়ব বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতি কাকে বলে না, এরকম যদি হয় যে কোনো একটি কণা কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করে, তবে সেই কণার গতিকে বলা হবে বৃত্তীয় গতি। এখন এই বৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের কতগুলো টার্ম শিখতে হবে। প্রথমত হলো ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ, অর্থাৎ এই কণাটি যখন কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘোরে তখন আমরা বলতে পারি এই কণাটি একটি অক্ষকে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ কণাটি যে অক্ষকে কেন্দ্র করে ঘোরে সেই অক্ষকে বলা হবে ঘূর্ণন অক্ষ বা ঘূর্ণাক্ষ। আবার কণাটি যে তলে ঘুরবে সেই তলটাকে বলা হবে ঘূর্ণন তল। যে তলে কণাটি ঘুরবে সেই তলকে বলা হবে ঘূর্ণন তল। আর কণাটি যে ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে সেই ব্যাসার্ধকে বলা হবে ব্যাসার্ধ ভেক্টর বা দূরক। তাহলে এখানে ছবিতে OA হলো ব্যাসার্ধ ভেক্টর বা দূরক, যাকে আমরা আর চিহ্ন দিতে পারি, যার দিক হয় A এর দিকে। আর AB কে আমরা বলতে পারি ঘূর্ণন অক্ষ, বা এখানে যেহেতু A নাম দেওয়া আছে, CD কে আমরা বলতে পারি ঘূর্ণন অক্ষ CD, এবং এই তলটাকে বলা হবে ঘূর্ণন তল। তাহলে বৃত্তীয় গতি কাকে বলে? যদি কোনো কণা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে তবে সেই কণার গতিকে বলা হবে বৃত্তীয় গতি। কণাটি যে অক্ষকে কেন্দ্র করে ঘুরবে সেই অক্ষকে বলা হবে ঘূর্ণন অক্ষ। কণাটি যে তলে ঘুরবে সেই তলকে বলা হবে ঘূর্ণন তল, এবং কণাটি যে ব্যাসার্ধ নিয়ে ঘুরবে সেই ব্যাসার্ধকে বলা হবে দূরক বা ব্যাসার্ধ ভেক্টর। এবার আমরা যখন সরলরৈখিক মোশন পড়েছিলাম সেখানে আমরা সরণের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে ছিল রৈখিক সরণ। এখানে কণার সরণকে আমরা বলবো কৌণিক সরণ। মনে করি কণাটি প্রথমে A বিন্দুতে ছিল, কণাটি কিছু সময় পরে B বিন্দুতে এসে পৌঁছালো, তাহলে কণাটি যে কোণে সরে গেল সেই কোণটি হলো থিটা। এই থিটাকে বলা হবে কৌণিক সরণ। যদি এমন হয় যে AB বিন্দু খুব কাছাকাছি হয় তবে একে একটি সরলরেখা হিসেবে আমরা বলতে পারি। তাই সেক্ষেত্রে AB = আমরা যদি S ধরি, এই S হবে রৈখিক সরণ আর থিটা হলো আমার কৌণিক সরণ, অর্থাৎ কণাটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে কোণে সরে যায় সেই কোণটাকে বলা হবে কণাটির কোণ, সেই কোণটাকে বলা হবে ওই সময়ে কণাটির কৌণিক সরণ। রৈখিক সরণ যেমন একটি ভেক্টর রাশি, কৌণিক সরণও ঠিক তেমন একটি ভেক্টর রাশি। তবে ওই রৈখিক সরণ, রৈখিক বেগ বা রৈখিক ত্বরণ যে ভেক্টর, সেই ভেক্টরগুলিকে আমরা বলি মেরু ভেক্টর, বা এর আগে আমরা যেগুলো পড়েছি বল, তারপরে ওজন, এই সমস্তগুলোই হলো মেরু ভেক্টর। কিন্তু এই কৌণিক সরণ, এই বৃত্তীয় গতিতে আমরা যে ভেক্টরগুলো পড়ব, অর্থাৎ কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো ওই রকম ভেক্টর নয়। এই ভেক্টরগুলোকে বলা হবে অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। এই ভেক্টরগুলির দিক কেমন হবে? এই ভেক্টরগুলির দিক হবে ওই কণাটি যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষ বরাবর। অর্থাৎ এখানে এই ছবিতে আমরা দেখছি, এই ছবিতে A একটি কণা, সেই কণাটি এই R ব্যাসার্ধের বৃত্তপথে এই তলের উপরে ঘুরছে। মনে করি কণাটি এই দিক থেকে ঘুরছে, কণাটি এভাবে ঘুরছে। এখন এক্ষেত্রে কণাটির কৌণিক সরণ সেটি একটি ভেক্টর রাশি, আর সেই ভেক্টরের দিক হবে এই অক্ষ বরাবর। অক্ষ বরাবর উপরের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে। অক্ষ বরাবর এই কৌণিক গতি সংক্রান্ত রাশিগুলির যে অক্ষীয় ভেক্টর, সেই অক্ষীয় ভেক্টর দিক বুঝতে গেলে আমাদেরকে একটি ডান পাকের স্ক্রু নিতে হবে। এই ডান পাকের স্ক্রুটা আমরা যেদিকে ঘোরাবো সেই দিকটা যদি বস্তুর ঘূর্ণনের দিক হয়, যেমন এখানে বস্তুটি এই দিকে ঘুরছে, আমরা যদি এই স্ক্রুটাকে ওই বস্তু যেদিকে ঘুরছে সেই দিকে ঘোরাই, তাহলে স্ক্রুর মাথাটি যেদিকে যাবে সেই দিকটি হবে ওই অক্ষীয় ভেক্টরগুলির দিক।
অর্থাৎ এখানে একটি ডান পাকের স্ক্রুকে যদি এই দিক থেকে এই দিকে ঘোরানো হয় তাহলে স্ক্রুর মাথাটি উপরের দিকে উঠবে। তাই এখানে এই ক্ষেত্রে কৌণিক সরণের দিক হবে অক্ষ বরাবর উপরের দিকে। আবার যদি এই স্ক্রুটিকে উল্টো দিকে ঘোরানো হয়, অর্থাৎ কণাটি যদি উল্টো দিকে ঘোরে, সেক্ষেত্রে স্ক্রুটি খুলে আসবে, অর্থাৎ স্ক্রুর মাথা নিচের দিকে আসবে। তাই সেক্ষেত্রে ওই অ্যাক্সিয়াল ভেক্টরগুলির দিক হবে অক্ষ বরাবর নিচের দিকে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই কৌণিক সরণ, এরপরে আমরা কৌণিক বেগ, কৌণিক ত্বরণ পড়ব। এগুলি সবই হচ্ছে ভেক্টর রাশি, আর এই ভেক্টর রাশিগুলির দিককে ধরা হয় অক্ষ বরাবর, অর্থাৎ এই ভেক্টর রাশির দিককে অক্ষ বরাবর কল্পনা করা হয়। অক্ষ বরাবর উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো? যদি একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, যেদিকে বস্তু ঘুরছে সেই দিকে যদি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয়, তখন ওই স্ক্রুর মাথাটি যেদিকে যাবে সেই দিকটি হবে ওই অক্ষীয় ভেক্টরের দিক। আরেকটি সহজ উপায় আছে বোঝার। যদি আমরা এভাবে আমাদের হাতকে, ডান হাতকে এভাবে মুঠো করে ধরি, ডান হস্ত মুষ্টি নিয়ম দিয়ে আমরা বুঝতে পারি, এক্ষেত্রে আমাদের এই আঙুলগুলো যেদিকে বাঁকছে সেইটি যদি বস্তুর ঘূর্ণনের দিক হয়, তবে এই বুড়ো আঙুলটি হবে ওই কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, ওই রাশিগুলির দিককে নির্দেশ করবে এই বৃত্তাঙ্গুলি। কৌণিক সরণ হলো কণাটি যে কোণে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে কোণে সরে যায় তাকে বলা হয় কৌণিক সরণ। এই কৌণিক সরণকে আমরা পরিমাপ করব কিভাবে? কৌণিক সরণকে আমরা চালা দিয়ে মাপতে পারি, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি একে পরিমাপ করব কিভাবে? আমরা এর আগে যখন ত্রিকোণমিতি শিখেছি সেখানে আমরা দেখেছি যে বৃত্তের চাপ এবং ব্যাসার্ধ এই দুটির অনুপাত এই কোণকে নির্দেশ করে। অর্থাৎ এখানে কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু হবে কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু হবে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ইজ ইকুয়ালস টু, এখানে বৃত্তচাপ হলো এবি বাই ব্যাসার্ধ ও এ। এভাবে আমরা এই কোণকে আমরা পরিমাপ করতে পারি। ইজ ইকুয়ালস টু হবে এস বাই আর। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে এই কৌণিক সরণ দুটি দৈর্ঘ্যের অনুপাত। বৃত্তচাপ এটি একটি দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধ এটি একটি দৈর্ঘ্য। দুটি দৈর্ঘ্যের অনুপাত হওয়ায় কৌণিক সরণ হলো একটি মাত্রাহীন রাশি। তবে কৌণিক সরণের একক আছে, কৌণিক সরণের একক হলো রেডিয়ান। আমরা রেডিয়ান এককে কৌণিক সরণকে পরিমাপ করব, রেডিয়ান। এবারে আসি কৌণিক সরণ এবং রৈখিক সরণের মধ্যে সম্পর্ক। মনে করি একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। কণাটি প্রথমে এ বিন্দুতে ছিল, ক্ষুদ্র সময় টি পরে কণাটি বি বিন্দুতে পৌঁছালো। কণাটির কৌণিক সরণ হলো থিটা। যদি সময় খুব ক্ষুদ্র হয় তবে এ বি বিন্দুটি খুব কাছাকাছি অবস্থিত হবে, তখন এ বিকে আমরা রৈখিক সরণ বলতে পারবো। এই রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো আমরা একটু আগে দেখলাম যে কৌণিক সরণ থিটা সমান সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু এস বাই আর, বা এস ইজ ইকুয়ালস টু থিটা ইন্টু আর। এটি হলো রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক। অর্থাৎ রৈখিক সরণ সমান সমান কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ। রৈখিক সরণ সমান কৌণিক সরণ ইন্টু ব্যাসার্ধ। একে আমরা ভেক্টর ফর্মেও লিখতে পারি। ভেক্টর ফর্মে লিখলে হয় এস ভেক্টর ইজ ইকুয়ালস টু থিটা ভেক্টর ইন্টু আর ভেক্টর। এস ভেক্টর সমান সমান থিটা ভেক্টর ইন্টু আর ভেক্টর। এস ভেক্টর সমান থিটা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটি আমরা এই ছবি থেকেও বুঝতে পারবো। কি করে? যেহেতু কণাটি এই দিকে ঘুরছে, কণাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এই কৌণিক সরণ ভেক্টরের দিক কোনটা হবে? কৌণিক সরণ ভেক্টরের দিক হবে, যদি আমরা আমাদের ডান হাতকে এইভাবে ধরি, এই আঙুলগুলি ওই কণাটির ঘূর্ণনের দিককে নির্দেশ করছে। তাহলে এই বৃত্তাঙ্গুলি হবে এই কৌণিক সরণের দিক। অর্থাৎ কৌণিক সরণ হলো আমার এই অক্ষ বরাবর বোর্ড থেকে বাইরের দিকে। কৌণিক সরণের দিক হলো অক্ষ বরাবর বোর্ড থেকে বাইরের দিকে। এটি হলো কৌণিক সরণের দিক। আর ব্যাসার্ধ ভেক্টর আর এর দিক হলো এদিকে। এটি হলো ব্যাসার্ধ ভেক্টর আর এর দিক।
আর রৈখিক সরণের দিক হলো এ থেকে বি বরাবর, এটি হলো রৈখিক সরণের দিক। তাহলে এটি আর ভেক্টর, এটি এস ভেক্টর, আর এটি হলো থিটা ভেক্টর। এখন যদি আমরা থিটা ক্রস আর করি, অর্থাৎ থিটা ভেক্টর থেকে এস ভেক্টরের দিকে একটি ডান পাকের স্ক্রুকে ঘোরাই, তখন ওই স্ক্রুর মাথাটি এস ভেক্টরের দিকে যাবে। সুতরাং ভেক্টরের ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে এস ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে থিটা ভেক্টর ক্রস আর ভেক্টর, অর্থাৎ থিটা ভেক্টর ক্রস আর ভেক্টর এই ক্রস প্রোডাক্টের দিক আর এস ভেক্টরের দিক হলো সমান। এখন আমরা আলোচনা করব কৌণিক বেগ নিয়ে। তবে এই কৌণিক বেগ, কৌণিক ত্বরণ আলোচনা করার সময় আমরা পাশাপাশি রৈখিক বেগ, রৈখিক ত্বরণ নিয়েও আলোচনা করব। তো আসি কৌণিক বেগের ক্ষেত্রে। তো প্রথমে আমাদের জানতে হবে রৈখিক বেগ কাকে বলে। আমরা জানি রৈখিক বেগ ভি সমান সমান এস বাই টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হয় রৈখিক বেগ। রৈখিক বেগ সমান রৈখিক সরণ বাই সময়, রৈখিক বেগ সমান রৈখিক সরণ বাই সময়। আমরা একই রকম ভাবে বলতে পারি কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়, অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলা হবে কৌণিক বেগ। মনে রাখতে হবে কৌণিক বেগকে ওমেগা চিহ্ন দেওয়া হয়, ছোট হাতের ওমেগা চিহ্ন দিয়ে কৌণিক বেগকে সূচিত করা হয়। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান কৌণিক সরণ বাই সময়। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলা হবে কৌণিক বেগ। এখন মনে করি যে একটি কণা যখন বৃত্তপথে ঘুরছে, সেই বৃত্তপথে ঘোরার সময় কণাটি প্রথমে এ বিন্দুতে ছিল, টি সময় করে কণাটি বি বিন্দুতে পৌঁছালো এবং কণাটির কৌণিক সরণ হলো থিটা। তাহলে টি সময়ে কণাটির কৌণিক সরণ হয়েছে থিটা, তাই ওমেগা ইজ ইকুয়ালস টু হবে কৌণিক সরণ বাই সময়, অর্থাৎ থিটা বাই টি। ওমেগা সমান থিটা বাই টি, অর্থাৎ কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময় থিটা বাই টি। এই কৌণিক বেগের একক কি হবে? কৌণিক বেগের একক হবে কৌণিক সরণের একক বাই সময়ের একক, অর্থাৎ এর একক হবে রেডিয়ান পার সেকেন্ড। একক হবে রেডিয়ান পার সেকেন্ড। আর এই কৌণিক বেগের মাত্রা কি হবে? কৌণিক বেগের মাত্রা সমান কৌণিক সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। যেহেতু কৌণিক সরণ একটি মাত্রাহীন রাশি, তাই কৌণিক বেগের মাত্রা শুধুমাত্র 1 বাই সময়ের মাত্রা, অর্থাৎ টি টু দি পাওয়ার -1। এটি হলো আমার কৌণিক বেগের মাত্রা। কৌণিক বেগের মাত্রা হবে টি টু দি পাওয়ার -1। রৈখিক বেগের মতো কৌণিক বেগও একটি ভেক্টর রাশি। তবে আগেই বলেছি এই কৌণিক বেগ, এই ভেক্টর রাশিটির দিক হবে কণাটি যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষ বরাবর, এবং অক্ষ বরাবর উপরের দিকে হবে না নিচের দিকে হবে বা কোন দিকে হবে সেটি বোঝানোর জন্য আমাদের এই ডান পাকের স্ক্রু নিতে হবে। স্ক্রুটি যেদিকে ঘুরছে সেটি যদি বস্তুর ঘূর্ণনের দিক হয়, তবে ওই স্ক্রুর মাথাটি যেদিকে যাবে সেটি হবে কৌণিক বেগের দিক। তাহলে আমরা পেলাম কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। এবারে আসি পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? না, কোনো একটি কণা বৃত্তাকার পথে একবার পূর্ণ আবর্তনের জন্য যে সময় নেয়, অর্থাৎ একটি পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময়কে বলা হবে পর্যায়কাল, যাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এই পর্যায়কাল টি এবং কৌণিক বেগ ওমেগা এর মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটি কিভাবে আমরা নির্ণয় করতে পারি? দেখো, কণাটি এ বিন্দুতে ছিল, কণাটি একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। অর্থাৎ কণাটি এ বিন্দু থেকে ঘুরে আবার এ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে সেটি হলো টি, এবং এই এক পাকের জন্য কণাটির যে কৌণিক সরণ হয় সেই কৌণিক সরণ হলো 360 ডিগ্রি বা 2 পাই। অর্থাৎ এক্ষেত্রে কৌণিক সরণ একটা পূর্ণ পাকের ক্ষেত্রে কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু হবে 2 পাই, আর একটি পূর্ণ পাকের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি সমান ক্যাপিটাল টি, অর্থাৎ পর্যায়কালের সমান সময়ে একটি কণা একবার পাক খায়, এবং একবার পাক খাওয়া মানে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করা। তাহলে কৌণিক বেগ ওমেগা সমান আমরা একটু আগে দেখলাম থিটা বাই টি ইজ ইকুয়ালস টু
একটি পূর্ণ আবর্তনের জন্য থিতার মান 2π আর একটি পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময় হলো t, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t। 2π/t এটি খুব ইম্পর্টেন্ট একটি রিলেশন, বা এখান থেকে আমরা লিখতে পারি t ইজ ইকুয়ালস টু 2π/ওমেগা। t সমান সমান 2π/ওমেগা। এবারে আমরা আসি কম্পাঙ্ক। কম্পাঙ্ক যাকে আমরা n চিহ্ন দেব, ছোট হাতের n, এই কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হলো একটি কণা 1 সেকেন্ডে যতবার পাক খায় তাকে বলা হবে কম্পাঙ্ক। একটি কণা 1 সেকেন্ডে যতবার পাক খায় তাকে বলা হবে কম্পাঙ্ক। তো মনে করি যে কণাটির কম্পাঙ্ক যদি n হয়, তবে কণাটি 1 সেকেন্ডে n বার পাক খায়, আর একবার পাক খাওয়া মানে কণাটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণ হচ্ছে 2π। তাহলে একবার আবর্তনে একটি আবর্তনে কৌণিক সরণ হয়, কৌণিক সরণ সমান সমান 2π। 1 সেকেন্ডে কবার আবর্তন হচ্ছে? 1 সেকেন্ডে n বার আবর্তন হচ্ছে, তাই nটি আবর্তনের ক্ষেত্রে কৌণিক সরণ হবে 2π × n। তাহলে 1 সেকেন্ডে n পাক হচ্ছে, 1 সেকেন্ডে n টি আবর্তন হচ্ছে, আর n টি আবর্তনে কৌণিক সরণ হচ্ছে 2πn। তার মানে আমরা বলতে পারি 1 সেকেন্ডে কৌণিক সরণ 2πn, আর 1 সেকেন্ডে কৌণিক সরণ কেই তো বলা হয় কৌণিক বেগ। t এর মান যদি 1 হয় তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা হবে, অর্থাৎ 1 সেকেন্ডে কৌণিক সরণকে কৌণিক বেগ বলা হয়। আর এখানে আমরা দেখতে পেলাম যে 1 সেকেন্ডে কৌণিক সরণ 2πn। তাহলে ওমেগা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2πn। এটি হলো ওমেগা কৌণিক বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। ওমেগা সমান সমান 2π × n। তাহলে কম্পাঙ্ক n সমান সমান ওমেগা/2π। যেহেতু ওমেগা সমান সমান ছিল 2πn, তাহলে n ইজ ইকুয়ালস টু ওমেগা/2π। কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতবার পাক খায়, অর্থাৎ আমরা n কে লিখতে পারি আবর্তন সংখ্যা বাই সময়। অর্থাৎ আমরা বলতে পারি রেভলিউশন বাই টাইম। অর্থাৎ 1 সেকেন্ডে যতগুলো রেভলিউশন হয় বা যতগুলো পাক খায় তাকে বলা হবে কম্পাঙ্ক। এই কম্পাঙ্কের একক কি হতে পারে? একক হতে পারে, 1 নম্বর একক হতে পারে রেভলিউশন পার সেকেন্ড, rps, রেভলিউশন পার সেকেন্ড, অর্থাৎ রেভলিউশন পার সেকেন্ড, বা রেভলিউশন পার মিনিট, বা রেভলিউশন পার আওয়ার। 1 rps, 1 রেভলিউশন পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 রেভলিউশন বাই 1 সেকেন্ড। 1 রেভলিউশন অর্থাৎ একটা আবর্তন মানে আমরা আবার লিখতে পারি 2π রেডিয়ান পার সেকেন্ড, অর্থাৎ 1 rps সমান 2π রেডিয়ান পার সেকেন্ড। একই রকম ভাবে 1 rpm ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 রেভলিউশন পার 1 মিনিট। 1 রেভলিউশন অর্থাৎ 2π রেডিয়ান, আর 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড is equals to π/30 radian per second. 1 revolution per minute is equals to π/30 radian per second. একই রকম ভাবে 1 rph, 1 revolution per hour, এটাকেও আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যেতে পারি, is equals to 1 revolution pi by 1 hour, 1 revolution অর্থাৎ 2π রেডিয়ান। একটি আবর্তনে যে কৌণিক সরণ হয় তার মান 2π by 1 hour is equals to 3600 second is equals to pi by 1800 radian per second। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রৈখিক বেগ সমান সমান আমরা জানি v সমান সমান s/t, আর কৌণিক বেগ ওমেগা সমান সমান আমরা শিখলাম থিটা/t, কৌণিক সরণ বাই
সময়। আর একটু আগেই দেখলাম যে কৌণিক সরণ এবং রৈখিক সরণের মধ্যে সম্পর্ক হলো s সমান সমান r থিটা, s ইজ ইকুয়ালস টু r থিটা। তাহলে এই সমীকরণে s এর পরিবর্তে r থিটা যদি আমরা বসাই, ব্যাপারটা এরকম দাঁড়ায়, বা আমরা যদি ভেক্টর ফর্মে করি, আমরা লিখতে পারি যে v ভেক্টর সমান সমান s ভেক্টর বাই t ইজ ইকুয়ালস টু s ভেক্টর। s ভেক্টর মানে আমরা একটু আগে দেখলাম থিটা ভেক্টর ক্রস r ভেক্টর বাই t, বা v ভেক্টর ইজ ইকুয়ালস টু থিটা ভেক্টর বাই t ক্রস r। আর থিটা ভেক্টর বাই t ইজ ইকুয়ালস টু হয় ওমেগা ভেক্টর বা কৌণিক বেগ। তাহলে v ভেক্টর ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস r। বা আমরা যদি ভেক্টর চিহ্ন বাদ দিয়ে লিখি, শুধুমাত্র মান নিয়ে লিখি, তাহলে v ইজ ইকুয়ালস টু হয় ওমেগা r বা v ইজ ইকুয়ালস টু r ওমেগা। এটি হলো আমার কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। একটি কণা যদি বৃত্তাকার পথে ঘোরে, তবে কণাটির রৈখিক বেগের দিক হবে, কণাটি যেখানে আছে সেই অবস্থান থেকে স্পর্শক বরাবর। কণাটি যখন এখানে থাকবে তখন তার রৈখিক বেগের দিক হবে এই দিকে, কণাটি যখন এখানে থাকবে তার রৈখিক বেগের দিক হবে এই দিকে। আর কৌণিক বেগের দিক হবে অক্ষ বরাবর, যেহেতু কণাটি এই দিকে ঘুরছে তাই কৌণিক বেগের দিক হবে অক্ষ বরাবর বোর্ড থেকে বাইরের দিকে। আর থিটা ভেক্টরের দিক হবে, কণাটি যখন এখানে থাকবে, আর আর ভেক্টরের দিক হবে, কণাটি যখন এখানে থাকবে তখন এটি হবে আর ভেক্টরের দিক। কণাটি এখানে থাকলে ব্যাসার্ধ ভেক্টরের দিক হবে এইদিকে, কণাটি যখন এখানে থাকবে তখন ব্যাসার্ধ ভেক্টরের দিক হবে এইদিকে। তাহলে এখানেও আমরা দেখতে পারি, যদি আমরা একটি ডান পাকের স্ক্রুকে, এটি ওমেগার দিক, ওমেগা থেকে আর এর দিকে ঘোরাই, তবে এই স্ক্রুর মাথাটি যেদিকে কণাটির বেগ সেই দিককেই নির্দেশ করবে, অর্থাৎ ভি ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। এটি হলো আমার রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এবারে একটি অঙ্কের মাধ্যমে কৌণিক বেগটি ভালো করে বোঝা যাক। এখানে আমরা একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। এই ঘড়ির, এটি হলো ঘন্টার কাঁটা, এটি মিনিটের কাঁটা, এটি সেকেন্ডের কাঁটা। এখন এই ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? আমরা একই রকম ভাবে, আমি মিনিটের কাঁটা করব, তোমরা একই রকম ভাবে ঘন্টার কাঁটা এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ নির্ণয় করবে। তো এখানে আমরা নির্ণয় করতে চাইছি যে ঘড়িটির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত হবে। এখন মিনিটের কাঁটা একবার ঘুরে আসলে যে কৌণিক সরণ হয়, মিনিটের কাঁটার একটি পূর্ণ আবর্তনের জন্য যে কৌণিক সরণ হয়, সেই কৌণিক সরণটি থিটা ইজ ইকুয়ালস টু হলো 2 পাই। একটি পূর্ণ আবর্তনের জন্য কৌণিক সরণ এর মান হলো 2 পাই। আর এই মিনিটের কাঁটার একবার পূর্ণ আবর্তন করা মানে 1 ঘন্টা, কারণ মিনিটের কাঁটা একবার পূর্ণ আবর্তন করলে তবে ঘন্টার কাঁটাটি একটি ঘর যায়। তাহলে আমাদের মিনিটের কাঁটার একটি পূর্ণ আবর্তনে কৌণিক সরণ 2 পাই এবং মিনিটের কাঁটার একটি পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 1 ঘন্টা। 2 পাই রেডিয়ান এবং 1 ঘন্টা। অতএব এই মিনিটের কাঁটার কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা বাই টি ইজ ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান বাই 1 আওয়ার। অর্থাৎ আমরা বলতে পারি মিনিটের কাঁটার কৌণিক বেগ 2 পাই রেডিয়ান পার ঘন্টা। এখানে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 2 পাই রেডিয়ান বাই 1 ঘন্টা মানে 60 মিনিট, তাকে আরো 60 দিয়ে গুণ করলে হয় 60 সেকেন্ড। 60 ইন্টু 60 তো সেকেন্ড ইজ ইকুয়ালস টু পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। এটি হলো মিনিটের কাঁটার কৌণিক বেগ। একই রকম ভাবে আমরা ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করতে পারি। ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন মানে সেক্ষেত্রেও কৌণিক সরণ থিটা ইজ ইকুয়ালস টু হবে 2 পাই। আর ঘন্টার কাঁটার একটা পূর্ণ আবর্তনের জন্য প্রয়োজনীয় সময় 12 ঘন্টা। তাহলে সেক্ষেত্রে টি ইজ ইকুয়ালস টু হবে 12 আওয়ার্স। এই 12 ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে 12কে 3600 দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ করে এখানে থিটা বাই টি করলেই আমরা ঘন্টার কাঁটার কৌণিক বেগ নির্ণয় করতে পারি। এখন আমরা আলোচনা করব কৌণিক ত্বরণ নিয়ে। মনে রাখতে হবে কৌণিক ত্বরণকে আলফা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই কৌণিক ত্বরণ বোঝার আগে আমাদেরকে জানতে হবে রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণকে এ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং রৈখিক ত্বরণ এ সমান সমান হয় বেগের পরিবর্তন বাই
সময়, অর্থাৎ একটি কণার যদি প্রথমে v1 বেগ থাকে এবং t সময়ের পরে কণাটির বেগ বেড়ে যদি হয় v2, তাহলে কণাটির বেগের পরিবর্তন হয় v2 মাইনাস v1, আর এই বেগের পরিবর্তন হয়েছে t সেকেন্ড সময়ে। তাই বেগের পরিবর্তনের হার v2 মাইনাস v1 বাই t, আর এই বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এটি হলো রৈখিক ত্বরণ। একই রকম ভাবে আমরা কৌণিক ত্বরণের ডেফিনিশন দিতে পারি, কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হবে কৌণিক ত্বরণ। মনে করি কণাটির প্রথমে কৌণিক বেগ ছিল ω1, t সেকেন্ড সময়ের পরে কণাটির কৌণিক বেগ হলো ω2। তাহলে কণাটির কৌণিক বেগের পরিবর্তন কতটা হয়েছে? ω2 মাইনাস ω1, ছিল ω1 হয়েছে ω2, তাহলে পরিবর্তন হলো ω2 মাইনাস ω1, আর এই পরিবর্তনটা হয়েছে t সেকেন্ড সময়ে। তাই সময়ের সাথে সাথে কৌণিক বেগ পরিবর্তনের হার হলো ω2 মাইনাস ω1 বাই t। এই কৌণিক বেগ পরিবর্তনের হারকেই বলা হয় কৌণিক ত্বরণ আলফা। তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান সমান ω2 মাইনাস ω1 বাই t। রৈখিক ত্বরণের মতো কৌণিক ত্বরণই একটি ভেক্টর রাশি, তবে কৌণিক ত্বরণ এই ভেক্টরটি হলো অক্ষীয় ভেক্টর, এর দিক কি হবে সেটি আমরা আগে আলোচনা করেছি। আর কৌণিক ত্বরণের একক কি হবে? কৌণিক ত্বরণের একক হবে কৌণিক বেগের একক বাই সময়ের একক, অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ কৌণিক ত্বরণের একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এবং কৌণিক ত্বরণের মাত্রা হবে t⁻²। কৌণিক ত্বরণের মাত্রা হবে t⁻², এবং একক হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। কৌণিক ত্বরণের একক রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা শিখলাম কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়ালস টু ω2 মাইনাস ω1 বাই t, বা যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে আলফা ভেক্টর ইজ ইকুয়ালস টু ω2 ভেক্টর মাইনাস ω1 ভেক্টর বাই t। এক্ষেত্রেও আমরা ভেক্টর ফর্মে লিখতে পারি রৈখিক ত্বরণ a ভেক্টর ইজ ইকুয়ালস টু v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই t। এবারে আমরা আলোচনা করব এই কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক নিয়ে। কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক, মনে করি যে কণাটির যখন কৌণিক বেগ ছিল ω1, সেই সময় কণাটির রৈখিক বেগ ছিল v1। t সেকেন্ড সময় পরে কণাটির কৌণিক বেগ হলো ω2, রৈখিক বেগ হলো v2, এবং কণাটির ব্যাসার্ধ ভেক্টর বা দূরক হলো r। তাহলে আমরা লিখতে পারি যে v1 ভেক্টর ইজ ইকুয়ালস টু ω1 ভেক্টর ক্রস r ভেক্টর, এবং v2 ভেক্টর ইজ ইকুয়ালস টু ω2 ভেক্টর ক্রস r ভেক্টর। এই সমীকরণে v1 এবং v2 এর মানটা আমরা পুট করব। পুট করলে যেটা দাঁড়ায় যে a ভেক্টর ইজ ইকুয়ালস টু v2 ভেক্টর, অর্থাৎ ω2 ভেক্টর ক্রস r ভেক্টর মাইনাস v1 ভেক্টর ω1 ভেক্টর ক্রস r ভেক্টর বাই t ইজ ইকুয়ালস টু, আমরা এরকম লিখতে পারি ω2 ভেক্টর মাইনাস ω1 ভেক্টর, এখান থেকে r ভেক্টর কমন নিলাম, বাই t, বা a ভেক্টর ইজ ইকুয়ালস টু ω2 ভেক্টর মাইনাস ω1 ভেক্টর বাই t, অর্থাৎ আলফা ভেক্টর। তাহলে a ভেক্টর ইজ ইকুয়ালস টু আলফা ভেক্টর ক্রস r। তার মানে রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হলো a ভেক্টর ইজ ইকুয়ালস টু আলফা ভেক্টর ক্রস r ভেক্টর, বা a ইজ ইকুয়ালস টু r আলফা বা আলফা r। এটি হলো রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ক্ষেত্রে রৈখিক, তাহলে আমরা দেখলাম রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক সরণ, রৈখিক বেগ, রৈখিক ত্বরণ এরা যে রোল প্লে করে কৌণিক বেগের ক্ষেত্রে বা এই বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ একই রোল প্লে করে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ হলো রৈখিক বেগের, রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক সরণের ঘূর্ণন প্রতিরূপ। অর্থাৎ বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থিটা, রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক সরণ হচ্ছে এস। এই এস এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে থিটা। একই রকম ভাবে ভি এর ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে ওমেগা, রৈখিক বেগের ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে কৌণিক বেগ, এবং রৈখিক ত্বরণের ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে কৌণিক ত্বরণ আলফা। তার মানে
রৈখিক বেগের ক্ষেত্রে এস থাকলে কৌণিক বেগের ক্ষেত্রে এস এর পরিবর্তে আমরা থিটা ইউজ করব। রৈখিক বেগের ক্ষেত্রে যেখানে ভি ইউজ করব কৌণিক বেগের ক্ষেত্রে বা এই বৃত্তীয় গতির ক্ষেত্রে সেখানে আমরা ওমেগা ইউজ করব। একই রকম ভাবে রৈখিক বেগের ক্ষেত্রে যেখানে আমরা আলফা ইউজ করব কৌণিক বা বৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা সেই সমস্ত ক্ষেত্রে কৌণিক ত্বরণ বা আলফাকে ইউজ করব। এবারে আমরা এই অ্যানালজি থেকে বা এই তুলনা থেকে আমরা ওই গতির সমীকরণ যেগুলো আমরা পড়েছিলাম রৈখিক গতির ক্ষেত্রে সেই সমীকরণগুলি নির্ণয় করতে পারি। রৈখিক বেগের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে v u + at এবং s ut + হাফ at স্কয়ার এবং v স্কয়ার u স্কয়ার + 2as। এই সমীকরণগুলো আমরা পড়েছিলাম রৈখিক গতির ক্ষেত্রে, প্রমাণ সহ পড়েছিলাম। এখানে আমরা প্রমাণ করব না, আমরা এখানে তুলনা দিয়ে কৌণিক গতির ক্ষেত্রে এই সমীকরণগুলো বা বৃত্তীয় গতির ক্ষেত্রে এই সমীকরণগুলো কেমন হবে তা নির্ণয় করতে পারি। মনে করি একটি কণার প্রথমে বেগ ছিল ω1, টি সময় পরে কণাটি আলফা ত্বরণ নিয়ে চলার ফলে টি সময় পরে কণাটির বেগ হলো ω2 এবং টি সময়ে কণাটির রৈখিক সরণ হলো থিটা। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই টার্মগুলো যদি বসিয়ে দিই, অর্থাৎ এখানে অন্তিম কৌণিক বেগ ω2, প্রাথমিক কৌণিক বেগ ω1, কৌণিক ত্বরণ আলফা, কৌণিক সরণ থিটা এবং সময় টি। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি অন্তিম রৈখিক বেগ সমান প্রাথমিক রৈখিক বেগ প্লাস রৈখিক সরণ ইনটু সময়। এক্ষেত্রে আমাদের হবে অন্তিম কৌণিক বেগ ω2 সমান প্রাথমিক কৌণিক বেগ ω1 প্লাস কৌণিক ত্বরণ আলফা ইনটু টি। সমীকরণ দুটো একই রকম, শুধুমাত্র রৈখিকের পরিবর্তে আমাদেরকে কৌণিক বসাতে হবে। রৈখিকের ক্ষেত্রে অন্তিম বেগ ছিল, আমরা এই বৃত্তীয় গতির ক্ষেত্রে অন্তিম বেগ বসালাম। রৈখিকের ক্ষেত্রে প্রাথমিক বেগ ছিল, আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে প্রাথমিক বেগ বসালাম। রৈখিকের ক্ষেত্রে রৈখিক ত্বরণ ছিল, এক্ষেত্রে আমাদের কৌণিক ত্বরণ বসাতে হবে। আর সময় তো দুই ক্ষেত্রে অপরিবর্তনীয়, তাই ω2 সমান ω1 প্লাস আলফা টি। এটি হলো আমার এই বৃত্তীয় গতির ক্ষেত্রে অন্তিম বেগ নির্ণয় করার সমীকরণ। একই রকম ভাবে এই সমীকরণটিও আমরা ঘূর্ণন প্রতিরূপ একটি সমীকরণ পেতে পারি। এস অর্থাৎ রৈখিক সরণ, যেটাকে আমরা রিপ্লেস করব আমাদের কৌণিক সরণ থিটা নিয়ে, অর্থাৎ সমীকরণটি হবে থিটা = u অর্থাৎ ω1t প্লাস হাফ আলফা টি স্কয়ার। s ut প্লাস হাফ at স্কয়ার, থিটা ω1t প্লাস হাফ আলফা টি স্কয়ার। একই রকম ভাবে এই সমীকরণটিকেও আমরা বৃত্তীয় গতির ক্ষেত্রে এই সমীকরণটি কেমন হবে তা আমরা নির্ণয় করতে পারি। এই সমীকরণটি হবে ω2 স্কয়ার ω1 স্কয়ার প্লাস 2 ইনটু আলফা ইনটু থিটা। তাহলে আবর্ত গতির ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলি পেলাম। এই সমীকরণ দিয়ে বিভিন্ন গাণিতিক প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এই সমীকরণগুলি খুব